Vivo Y33s বাংলাদেশের বাজারে মাত্র অফিসিয়ালি লঞ্চ হলো এই ফোনটি এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 20,990 টাকা। এই দামে এই ফোনটা কেমন ডিল হতে যাচ্ছে সেটাই আজকের ভিডিওতে জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য একটা কুইজ আছে, যেই কুইজের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে 10 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। কুইজের প্রশ্নগুলো হচ্ছে এই ফোনটিতে কোন এসওসি বা প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও কত। আপনারা কমেন্টে সঠিক উত্তর জানিয়ে দিন এবং এই পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সঠিক উত্তরগুলো কিন্তু ভিডিওতেই পেয়ে যাবেন এবং র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে। আমাদের ফেসবুকের পেজে, কমিউনিটি ট্যাবে সব জায়গাতেই উইনার অ্যানাউন্স করা হবে। আই হোপ সব জায়গাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন। ওকে, এবার চলে আসি ভিডিওতে। শুরুতেই বলি, ভিভো কিন্তু সবসময় লুক দিয়ে মানুষের মন জয় করে নেয়। এই ফোনটির বেলায়ও সেম হয়েছে। এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে মিরর ব্ল্যাক আর একটা হচ্ছে মিড ডে ড্রিম। এই মিড ডে ড্রিম কালারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে কারণ এটা বোল্ড একটা কালার, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে রেইন ড্রপের মতো একটা ইফেক্ট দেওয়া হয়েছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক এই ফোনটা হাতে নেওয়ার পরে যে কেউ লুক দেখে পছন্দ করবে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। বাট এই ফোনের বিল্ড কোয়ালিটিতে একটু প্রবলেম আমার কাছে মনে হয়েছে, যেহেতু ফোনটা পুরাই প্লাস্টিক বিল্ডের, সো হাতে নেওয়ার পরে অতটাও প্রিমিয়াম ফিল পাওয়া যায় না। এটার ডান পাশে পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল অলমোস্ট এভরি টাইম। এটার অ্যাকুরেসি নিয়ে কোনো সমস্যা নেই, তবে বাটনটা একটু ওয়াবল করছিল, আমার মনে হয় এটা একটু ফিক্স করা যেত। এটার পাশেই ভলিউম রকার আছে, যেটা বেশ ট্যাকটাইল ফিল দিচ্ছিল। উপরের দিকে সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। নিচের দিকে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার আছে, যেটার কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট ছিল। ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে এবং প্রাইমারি মাইক্রোফোন আছে, পাশাপাশি একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে। বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে কিন্তু একটা ইয়ারফোন দেওয়া আছে, সো এই 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। আর এই ফোনটা যেহেতু প্লাস্টিকের, সো খুবই লাইট ওয়েট, মাত্র 182 গ্রাম হচ্ছে এটার ওজন, যদিও এটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সো প্লাস্টিক বিল্ড হওয়ার ফলে এই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি। সেই সাথে এই ফোনটা মাত্র 8 মিলিমিটার হচ্ছে স্লিম, তার মানে খুবই স্লিম একটা ফোন, হাতে নিলে খুবই কমফোর্টেবল লাগে। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, যার ফলে ইউজ করতে গিয়ে কোনো সমস্যা আমি ফেস করিনি। তবে বক্সের যে ব্যাক কাভারটা আছে সেটা অবশ্যই ইউজ করবেন, তাহলে স্ক্র্যাচ থেকে কিছুটা মুক্তি পাবেন। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ডিসপ্লেটা হচ্ছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল, রেগুলার 60 হার্সের, যেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.4% এবং এই ডিসপ্লের উপরে একটা ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। নাও ডিসপ্লে স্পেসিফিকেশান শুনেই আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন যে কয়েকটা জায়গাতে একটু কমতি আছে এই ডিসপ্লেতে। প্রথমত, এই প্রাইস রেঞ্জে অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডগুলো কিন্তু অলরেডি অ্যামোলেড প্যানেল অফার করছে, সাথে 90 হার্জ রিফ্রেশ রেটও দিচ্ছে। সেই জায়গাতে এখানে আইপিএস প্যানেল দেওয়া হয়েছে উইথ 60 হার্জ রিফ্রেশ রেট, যেটা বেশ বেমানান। এবং এখানে যে ওয়াটারড্রপ নচটা ইউজ করা হয়েছে এটাও কিন্তু বেশ পুরনো ডিজাইন, এটাও 2022-তে এসে খুবই বেমানান লাগছে। সো এই দুইটা জায়গাতে আমার কমপ্লেন। এইখানে একটা ক্যামেরা কাট আউট দিলে ভালো হতো, পাশাপাশি আইপিএস প্যানেল দিলেও এটাতে হায়ার রিফ্রেশ রেট দেওয়া দরকার ছিল, অথবা অ্যাটলিস্ট অ্যামোলেড প্যানেল দিলে কিন্তু এই ডিসপ্লেটাকে আর একটু বেটার বলা যেত। বাট এখন আমার কাছে কমপ্লেন রয়ে যাচ্ছে। তবে এই ডিসপ্লের কোয়ালিটিটা ভালো, এটার ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা ফেস করিনি আমি, কালারগুলো ঠিকঠাক ছিল। সেই সাথে এই ডিসপ্লেটা আউটডোরে গিয়ে ভালোই ব্রাইটনেস আমি পেয়েছি, যদিও ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিতে ইস্যু হবে, বাট ইনডোরে কিংবা শ্যাডো এরিয়াতে কোনো সমস্যা ফেস করিনি, ব্রাইটনেসটা এনাফ ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে, সো যারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করেন তাদের জন্য এটা ভালো জিনিস। পারফরমেন্স সেকশনেও এই ফোনটি একটু আন্ডার পারফর্ম করবে কনসিডারিং দ্য প্রাইস, কারণ এইটাতে মিডিয়াটেকের হেলিও G80 এসওসি ইউজ করা হয়েছে, যেটা বাজেট সেগমেন্টের একটা এসওসি। সো এই প্রাইসে এটাকে একদমই বেমানান মনে হচ্ছে। যদিও এটাতে 8GB র্যাম দেওয়া হয়েছে এবং এই র্যামকে আপনারা এক্সপান্ডও করতে পারবেন ভার্চুয়াল র্যামের মাধ্যমে, পাশাপাশি এটাতে 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। নাও এই 8GB র্যাম আর G80 কম্বিনেশনে ডে টু ডে পারফরমেন্স আমি ভালো পাচ্ছিলাম, খুব হেভি মাল্টিটাস্কিংও করতে পারছিলাম, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু গেমিংয়ের বেলায় গেলে আমি অনেক ল্যাগ এবং স্টার্টার খেয়াল করছিলাম ডিফল্ট সেটিংয়ে। ফর এক্সাম্পল পাবজি নিউ স্টেট যেটা, সেটাতে ভালো রকমেরই ল্যাগ আমি খেয়াল করছিলাম, যদিও কল অফ ডিউটি মোবাইল স্লাইটলি অপটিমাইজড ছিল। স্টিল আমরা যদি বাজেটের কথা চিন্তা করি 21,990 টাকা, এই প্রাইসে কিন্তু আরও অনেক বেটার এসওসি প্রোভাইড করা যেত। সফটওয়্যার সেকশনে এটাতে অ্যান্ড্রয়েড 11 আছে, যার উপরে ইউজ করা হয়েছে ফান টাচ ওএস, এবং এই ইউআইটা নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই, বেশ অপটিমাইজড মনে হয়েছে, ক্লিন মিনিমালিস্টিক ছিল, খুব একটা ব্লোটওয়্যারও নেই। এই ইউআইয়ের ফলেই কিন্তু আমরা যে রেগুলার পারফরমেন্স আছে সেটাতে কিছুটা ইম্প্রুভমেন্ট পেয়েছিলাম বলে আমি মনে করি। সো সফটওয়্যার নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার চলে আসি ক্যামেরায়। এটার পেছনে 3টা ক্যামেরা আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সামনের দিকে সেলফি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। বুঝতে পারছেন এটাতে কোনো আলট্রাওয়াইড শুটার ইউজ করা হয়নি।
বলে রাখি এই ফোনটি দিয়ে আমি সবচেয়ে বেশি হিউম্যান সাবজেক্টের ছবি তুলেছি, কারণ এই টাইপের ফোন যারা কিনে তারা বেশি হিউম্যান সাবজেক্টের ছবি তোলে। বিকেলবেলা ছবি তুলেছি গোল্ডেন আওয়ারে, তারপরেও ছবিগুলোতে আমি একটু ওভার এক্সপোজার খেয়াল করেছি এবং বিউটিফিকেশনের মাত্রাটা একটু বেশি ছিল। আমি যদিও বিউটিফিকেশন অফ করে ছবি তুলেছিলাম কয়েকটা, সেখানেও আমি কিছুটা স্লাইট সফটনেস খেয়াল করেছি। তার মানে আপনি চাইলেও পুরোপুরি বিউটিফিকেশন অফ করতে পারবেন না। হিউম্যান সাবজেক্ট ছাড়া যদি আপনি অন্যান্য সিনারিওর ছবি তুলেন তাহলে ছবিগুলো ভালো আসে, বেশ ডিটেলড এবং শার্প আসে ছবি। বাট হিউম্যান সাবজেক্টে আমার মনে হয় প্রসেসিংটা একটু বেশিই হয়ে যাচ্ছিল। তবে এটার ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। আপনারা একদম সূর্যের পেছন থেকে যদি ছবি তুলেন তারপরেও খুব সুন্দর ডিটেল ক্যাপচার করতে পারে, উইচ ইজ এ রিয়েলি গুড থিং। তবে পোর্ট্রেট মোডে গেলে কিন্তু ডাইনামিক রেঞ্জ একদমই ভালো পারফর্ম করে না, যদিও এজ ডিটেকশন ভালো থাকে, ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটাও পছন্দ হয়েছে। তবে সফটনেসের পরিমাণটা কিন্তু রেগুলার মোডের চাইতে আরেকটু বেশি বেড়ে যায় পোর্ট্রেটে আসলে। লো লাইটে আমি ওভার এক্সপোজারের রেশিওটা পাইনি, যার ফলে লো লাইটের ছবিগুলো ভালো লাগছিল। নয়েজ খুব বেশি একটা দেখছিলাম না, সেই সাথে নাইট মোডের ছবি তুলে ডিটেলও একটু বেশি পাওয়া যাচ্ছিল। সো নাইট মোড নিয়ে তেমন কোনো কমপ্লেন আমার নেই। আর ম্যাক্রো লেন্সটা দিয়ে খুবই অ্যাভারেজ কোয়ালিটির ছবি আমি পাচ্ছিলাম। কয়েকটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন। ভিডিও সেকশনে এটাতে 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই প্রাইস রেঞ্জে আসলে 4K সবাই এক্সপেক্ট করে, এই জায়গাটাতে এটা কিছুটা আন্ডার পারফর্ম করছে। একদম অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন, কোনো ধরনের স্টেবিলাইজেশনও নেই। সেলফিগুলোতে যদিও ভালো ডিটেল পাচ্ছিলাম আমি, সেই সাথে ফেসটোনটাও খুব অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। কিছুটা বিউটিফিকেশন থাকছে সেখানেও, বাট এটা খারাপ লাগছে না দেখতে। পোর্ট্রেট মোডেও সামনের ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি পাওয়া যায়। লোলেটে গেলে যদিও সামনের ক্যামেরাটা অত ভালো পারফর্ম করে না, এবং সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 1080 30 FPS এ। এবার আসি ব্যাটারিতে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা ইজিলি আপনাকে 1.5 দিনের মতো ব্যাকআপ দেবে যদি লাইট টু মডারেট ইউজ করেন। একটু হেভি ইউজ করলেও অলমোস্ট একদিন আপনারা পার করে দিতে পারবেন। সো ব্যাটারি নিয়ে আপনার কোনো সমস্যাই হবে না। তবে এটার বক্সে যে 18 ওয়াটের চার্জারটা দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জে কিন্তু আরেকটু ফাস্ট চার্জিং দেওয়া যেত। এছাড়া এই ফোনটিতে সব ধরনের সেন্সর আছে, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু ফেস করেনি। এটার ইয়ারপিস এবং কল কোয়ালিটি দুটোই বেশ ভালো ছিল। এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে। 20,990 টাকায় এই ফোনটা কেমন ডিল? ওয়েল, স্পেসিফিকেশনটাকে যদি আমরা স্ট্যাটিক ধরি তাহলে প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর যদি প্রাইসটা ফিক্স রাখা হয় তাহলে কয়েকটা জায়গাতে ইমপ্রুভমেন্ট আনা যেত। ফর এক্সাম্পল, এটার ডিসপ্লেটা অ্যামোলেড হলে ভালো হতো, অথবা আইপিএস প্যানেলের জায়গায় 90 হার্জ দেওয়া যেত। প্রসেসরটা আরেকটু বেটার দেওয়া যেত, এবং ক্যামেরা সেকশনে একটা আলট্রাওয়াইড শুটার ইনক্লুড করা যেত। এই জিনিসগুলো ইনক্লুড করলে এই ফোনটিকে কনফিডেন্টলি রিকমেন্ড করা যেত। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।